সামনেই কিন্তু তোমাদের এনটিপিসির পরীক্ষা, এএলপিও সামনে। সেই এএলপি আর এনটিপিসির কথা, এছাড়াও সিজিএল, সিএইচএস এবং এমটিএস সামনে এমটিএসে প্রচুর ভ্যাকেন্সি বেরোবে, এবং রেলের গ্রুপ ডিরও প্রায় 50,000 ভ্যাকেন্সি বেরোনোর কথা। সেই সব চিন্তাভাবনা করেই আমি কিন্তু আজকে সায়েন্সের কিছু পার্ট, কেন সায়েন্সের ওয়েটেজ কিন্তু প্রত্যেক কটা পরীক্ষা ভালো থাকে, সেই সায়েন্সের ওয়েটেজের কথা চিন্তা করে আমি যে পার্টগুলোর আসে সায়েন্সের, সেই পার্টগুলো নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম পাস করতে সবচেয়ে বেশি জরুরি কী, আমরা সবাই যে কী কারণে আমরা কম্পিটিটিভ এক্সাম পাস করছি না, সঠিক প্ল্যান এবং সঠিক চ্যানেল এবং সঠিক যে পড়াচ্ছে সে কত ইনফরমেশান দিচ্ছে, সেটা কিন্তু তোমাদের সবসময় জাজ করা উচিত। তোমরা সাকসেস সাবজেক্ট চ্যানেলে চলে এসছো, আজকে কিন্তু আমি সায়েন্সের ক্লাস করাবো। সায়েন্সের প্রথম প্রশ্ন বলছে, হোয়াট ইজ নট এ অ্যালোট্রপ অফ কার্বন? কার্বনে কোনটা অ্যালোট্রপ না? এখানে কার্বনে অ্যালোট্রপ কোনটা না, সেটা হলো কার্বন ডাই অক্সাইড। বাংলায় দেখো, বাংলা ইংলিশ দুটো দিয়ে দিয়েছি। এখানে কার্বনের ভাগ, মানে কার্বনের তো অনেক রকম, অ্যালোট্রপ কি কার্বনের রূপভেদ। হ্যাঁ, কার্বনের অনেক রকম রূপভেদ দেখা যায়। সেই রূপভেদের মধ্যে কার্বনের কত রকম মানে ভাগ আছে, কার্বনকে কত রকম রূপে পৃথিবীতে পাই আমরা, সেই সম্বন্ধে এখানে আছে। আমি আরও ডিটেলসে বলছি। তা কার্বনের মানে রূপভেদে দু রকম ভাগ করা যায়। একটা কার্বন, একটা হলো ক্রিস্টাল বা আয়তকার, একটা অ্যামোফোস বা অনিয়তকার বা অআয়তকার। এই ক্রিস্টালের মধ্যে তিনটে ডায়মন্ড পাই, একটা গ্রাফাইট পাই, আর একটা হলো ফ্লুরিসেন্স পাই, ঠিক আছে, বা ফুলারিন বলে এটাকে, ফুলারিন পাই। এই ডায়মন্ডটা কি বলে দিই, ডায়মন্ডটা কিন্তু ডায়মন্ড কার্বনের একটা অন্যতম রূপভেদ, যেটা যেটা কী হয় তোমরা জানো, যে কয়লার খনিতে পাওয়া যায়। কী হয়, কয়লার খনিতে প্রচণ্ড চাপ ও তাপে কয়লায় কিন্তু ডায়মন্ডে রূপান্তরিত হয়, ঠিক আছে। এছাড়াও আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলছি। দেখো, প্রথম যে মানে ডায়মন্ড, প্রথম যে ডায়মন্ড, হুম এই ডায়মন্ড কিন্তু প্রথম 1893 সালে কে প্রথম কৃত্রিম ডায়মন্ড আবিষ্কার করে? কে? ময়েসা প্রথম 1893 সালে কৃত্রিম ডায়মন্ড আবিষ্কার করে। ময়েসা, এটা মনে রাখবে, এনটিপিসিতে আসতেই পারে। ময়েসা প্রথম এই 1893 সালে আবিষ্কার করে। এই ডায়মন্ডের যেটা জিনিস মনে রাখতে হবে, ডায়মন্ড কিন্তু তাপ এবং কি তড়িতের দুটোই কিন্তু কুপরিবাহী, মানে ডায়মন্ড কিন্তু তাপও পরিবহন করতে পারে না, এবং কি আর কি পরিবহন করতে পারে, এবং তড়িৎও পরিবহন করতে পারে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে যে ডায়মন্ড কি ওয়েল কন্ডাক্টর, হিট বা ওয়েল কন্ডাক্টর ফর ইলেকট্রিসিটি, তখন কিন্তু মনে রাখতে হবে ডায়মন্ড কিন্তু দুটোই পরিবহন করতে পারে না। ঠিক আছে। এইবার তোমাকে বলি আর একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, যেটা হয়তো অনেকেই জানো না। হ্যাঁ, বলে রাখি, এই ডায়মন্ড সরি এই ডায়মন্ড দিয়ে যে কাজটা কাটে তাকে বোর্ড বলে। হ্যাঁ, বোর্ড, ডায়মন্ড দিয়ে কাজটা কাটা হয়, ঠিক আছে। আর আরটা কি বলি, এই ডায়মন্ডের মধ্যে দিয়ে কিন্তু এক্স রে পার হয়ে যেতে পারে, মানে এক্স রে রশ্মি, এই এক্স রে রশ্মিটা কি, হ্যাঁ, ডায়মন্ডের মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু যদি তুমি কৃত্রিম ডায়মন্ড বা কাঁচ, হ্যাঁ, কাচের মধ্যে দিয়ে কিন্তু এক্স রে যেতে পারে না। হ্যাঁ,
মানে এটা মনে রাখতে হবে যে কৃত্রিম ডায়মন্ড, আমরা তোমাকে প্রশ্ন আসতেই পারে যে একটা কৃত্রিম কাঁচ এবং একটা কৃত্রিম ডায়মন্ড, এই একটা কৃত্রিম ডায়মন্ড, একটা প্রাকৃতিক ডায়মন্ড দেওয়া হলো, তুমি কি করে বুঝবে? তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে কৃত্রিম ডায়মন্ডের মধ্যে দিয়ে, কৃত্রিম যে ডায়মন্ড সেটার মধ্যে দিয়ে এক্স রে যেতে পারে না, আর কিন্তু ডায়মন্ডের মধ্যে দিয়ে কিন্তু এক্স রে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা মনে রাখবে। ধরো এক্স এক্স আমরা কি বলি এক্স ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর মানে যার মধ্যে খুব ভালো জিনিস আছে তাকে এক্স ফ্যাক্টর। ডায়মন্ড কি, ডায়মন্ড খুব দামি জিনিস, ডায়মন্ডের মধ্যে দিয়ে, ডায়মন্ডের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, কিন্তু কাচের মধ্যে দিয়ে এক্স ফ্যাক্টর নেই বলে ওটা ফেলে দিই, ভালো না। কাচ কি, কাচের ডায়মন্ডের তুলনায় কাচ তো অনেক মানে ক্ষীণ বা ছোট জিনিস, এরকম করে মনে রাখবে যে ডায়মন্ড দিয়ে এক্সে যেতে পারে, ওটা দিয়ে যেতে পারে না। ডায়মন্ড কিন্তু দুটোরই কুপরিবাহী, মনে থাকবে। এবং এইখানে তোমাদের একটা জিনিস যেটা দেখাচ্ছিলাম, দেখো ডায়মন্ডটা বলে দিলাম, এবার হলো ফুলারিন। ফুলারিন কিন্তু জানো যে ফুলারিন 16 কিন্তু আমাদের ক্যান্সারের প্রতিরোধক হিসেবে মানে ওষুধ তৈরিতে লাগে, ঠিক আছে, চিকিৎসাতে লাগে। এবং গ্রাফাইট কিন্তু আবার কি তড়িতের সুপরিবাহী, কিন্তু তাপের কুপরিবাহী। হ্যাঁ, এর জন্য কিন্তু গ্রাফাইট ব্যাটারির ক্ষেত্রে, ব্যাটারি, পেন্সিল এসব তৈরি করতে লাগা হয়। হ্যাঁ, গ্রাফাইট কিন্তু তড়িৎ ইসে করতে লাগে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইখানে ক্রিস্টালাইনের সবকটা বলে দিলাম। এবার অ্যামোফাজের মধ্যে এখানে তো তিনটে আছে, কিন্তু অ্যামোফাজের অনেক বড় ভাগ আছে এখানে, হিসেবে মতো একটাকে বলে অঙ্গার, এই যেখানে অঙ্গার লেখা আছে, বা চারকোল, যেটা অঙ্গার বা চারকোল। একটা বলে কোক, একটা বলে গ্যাস কার্বন, হ্যাঁ, আর একটা বলে ঝুল। ঠিক আছে, কি বললাম, এখানে এখানে তিনটে আছে, আর একটা হয়তো এটা মিস করেছে, বা আমি যেখানে তিনটে মিস করেছে। একটা চারকোলের মধ্যে তিনটে ভাগ হয়। আমি লিখে দিচ্ছি, দেখো এক কি বললাম, এক হলো চারকোল, চারকোল বা অঙ্গার, ঠিক আছে। দুই হলো কি বললাম, কোক। তিন কি বললাম, গ্যাস কার্বন। আর চার কি বললাম, ঝুল বা ভূষকালি, এটা বলে ঝুল বা ভূষকালি। ঠিক আছে, তিনটে তোমরা লিখে নাও, ওখানে তিনটে আছে, আমি দেখে নেবে, চারটে হয়। এবার এখানে আমি একটু কেটে দিচ্ছি, চারকোল, এই চারকোলের আবার ভাগ আছে। হুম, চারকোল আবার তিন ভাগে ভাগ করা যায়। হুম, একটাকে বলে কাঠকয়লা, আর একটাকে বলে শর্করা কয়লা, আর একটাকে বলে প্রাণীজ কয়লা। প্রাণীজ কয়লা, এই প্রাণীজ কয়লাকে আবার দুভাবে ভাগ করা যায়। একটাকে বলে অস্থি কয়লা, আরেকটা বলে রক্ত কয়লা বা রক্ত কয়লা। ঠিক আছে, ওটা অস্থি কয়লা, রক্ত কয়লা। ঠিক আছে, এইগুলো অত ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা কোক। হুম, এই কোকটা কি বলছে, আমাদের যে সব থেকে উন্নত ধরনের কয়লা অ্যান্থাসাইড, যদি অ্যান্থাসাইডকে তুমি যদি উত্তপ্ত করো, অ্যান্থাসাইডকে যদি তুমি উত্তপ্ত করো, বা যেটাকে বলে অন্তর্ধূম পাতন, তাহলে কোক পাওয়া যায়। এই কোক কী কাজে লাগে, যদি খুব ভালো পরিমাণে, সে কোক সাধারণত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মানে ধাতু নিষ্কাশন বিজারক পদার্থ হিসেবে তো লাগেই। এছাড়া ওয়াটার গ্যাসের সংকেত কি, ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাসের সংকেত কি, ওয়াটার গ্যাস দেখো সমান হবে CO H2, মনে রাখবে। জলের সংকেত কি, H2 হয়, H2O হয়, তাহলে জল তো H2 হবে, তার সঙ্গে একটা সি লাগিয়ে দেবে, সি থাকবেই। ওয়াটার গ্যাস প্রডিউসারে কিন্তু এটা লাগে, ওয়াটার গ্যাসের সংকেত এভাবে মনে রাখতে হবে। এবং ওয়াটার গ্যাস ছাড়া প্রডিউসার গ্যাসে কি, ওই সিও তার সঙ্গে শুধু N2, মানে ওয়াটার গ্যাসের সংকেত মনে রাখলে তুমি প্রডিউসার গ্যাসের সংকেত পেয়ে যাবে। আর তো বললামই, আর কি কি কাজে লাগে। কোক কিন্তু রান্নার ক্ষেত্রে খুব কম লাগে, সাধারণত ধাতু নিষ্কাশনে বেশি লাগে। হুম, আর ইম্পর্টেন্ট এখানে, এখানে দেখো কার্বন ব্ল্যাক যেটা আছে, এই কোক তো বললাম, আর কার্বন ব্ল্যাক মানে ভূষাকালি। এই স্লাইডটা অন্য জায়গায় চলে গেল। হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ, ভূষাকালি, এইগুলো কিন্তু লাগে। এখানে উত্তরটা গেলো কার্বন ডাইঅক্সাইড কিন্তু কার্বনের রূপভেদ নয়। ঠিক আছে, সেকেন্ড স্লাইডে যাওয়া যাক।
বলেছে হোয়াট অফ দ্য ফলোয়িং হ্যাজ লো রেজিস্টিভিটি, বা নিচে কার রোধ ক্ষমতা সব থেকে কম। দেখো নাইক্রোম আছে, কাঁচ আছে, ইভোনাইট আছে, লোহা এই হীরা আছে। সবাই মনে হবে যে নাইক্রোমের মানে রোধ ক্ষমতা সব থেকে কম। না, এই সবাই মনে হবে নাইক্রোমটা হবে না। দেখো এটাই ট্রিকি করেছে, মানে আগের বার এলপিতে দিয়েছিল, এটাই ট্রিকি করে, যেটা এলপিতে এসেছিল, যে সবাই ভাবে নাইক্রোম তো হবে না, কিন্তু নাইক্রোমই হবে। কেন বলছি আমি বলে দিচ্ছি এখনই। দেখো উডের, আমি আগে আগে নাইক্রোমেরটা বলে দিই। হ্যাঁ, উডের কিন্তু রেজিস্ট্যান্ট 3 × 10⁻17 থেকে 10⁻18। গ্লাসের কিন্তু 10⁻14, ঠিক আছে। আর ইভোনাইটের কিন্তু 10⁻15 থেকে 10⁻16। আর যেটা বলছে যে নাইক্রোম তারের 10⁻6 সামথিং, 10 সব থেকে কিন্তু নাইক্রোমেরই কম। হ্যাঁ, আর আরেকটা জিনিস তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো এখানে আমি লিখেও দিয়েছি যে নাইক্রোম ইজ লো রেজিস্টিভিটি, নাইক্রোম ইজ এ নন ম্যাগনেটিক অ্যালয় দ্যাট ইজ মেড অফ 20% ক্রোমিয়াম অ্যান্ড 80% নিকেল দিয়ে তৈরি হয়। অ্যান্ড ইট ইজ ভেরি হাই মেল্টিং পয়েন্ট, এর কিন্তু খুব হাই মেল্টিং পয়েন্ট। হয়তো ভাবতে পারো যে রেজিস্ট্যান্ট, তাহলে রেজিস্টিভিটি কম হবে, হাই মেল্টিং। এটা কিন্তু কিসে লাগে জানো, যে হিটার তৈরিতে লাগে। এছাড়াও এটা কিন্তু আমাদের হেয়ার ড্রায়ার, হ্যাঁ, এইসবের ক্ষেত্রে কিন্তু লাগে। হ্যাঁ, ওই দেখো বললাম এটা কিন্তু। আর এখানে দেখো দিয়ে দিচ্ছে R=, রোব যেটা রেজিস্টিভিটি বলে, L/L হলো লেন্থ, এ হলো সেকশন, হ্যাঁ, যে ক্রস সেকশনটা, ঠিক আছে। এটা জানো, রোধ কিন্তু দৈর্ঘ্যের সঙ্গে, এখান থেকে বোঝা যাচ্ছে রোধটা দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়, আর রোধটা কিন্তু তার ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। জিনিসটাকে আমি একটু বলে দিই, তোমাদের বুঝিয়ে দিই। দেখো এইটা যদি কোনো একটা তার হয়, এই তারের এইটাকে বলে ক্রস সেকশন, মানে যেটা এ বলে, এটাকে এ বলে, আর এইটাকে বলে এল। তাহলে এইটাকে দেখো R= রো L/A। এইটা কি, এইটা রো বলে, পি না রো। এইটা কি, এইটা হলো পদার্থের, এই পদার্থটা কী দিয়ে তৈরি তার উপর নির্ভর করে এটা কি রোটার মান কী হবে। আর এলটা বুঝতে পারছো, এলটা যত বড় হবে, ধরো এই একটা এরকম করে মোটা তার আছে, তুমি আর একটা ছোট তার আছে, তুমি এইখান দিয়ে বেরোতে গেলে যতবার ধাক্কা ধাক্কি করতে করতে যাবে, কিন্তু এখান দিয়ে বেরোতে গেলে কম ধাক্কা ধাক্কি করতে করতে যাবে। তাহলে আটটা মানে কি, বাধা। এখানে রোধ মানে বাধা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এল যত বড় হবে বাধা তত বেশি হবে। এখানে তোমার কম বাধা, এখানে তোমার অনেক বেশি বাধা। আচ্ছা, এইবার যদি ভাবো এই জিনিসটা এত বড় একটা মোটা দরজা দিয়ে বেরোচ্ছ তুমি, আর আরেকটা এরকম ছোট দরজা দিয়ে বেরোচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো মোটা দরজা দিয়ে খুব সহজেই তুমি বেরিয়ে যেতে পারবে, কোথাও হবে ধাক্কা মাক্কা খাবে না। কিন্তু যদি ছোটো দরজা দিয়ে এখানে একবার ধাক্কা খাবে, এখানে একবার ধাক্কা, এখানে ধাক্কা, এরকম করে ধাক্কা খাবে, তাহলে বুঝতে পারছো রোধটা কি হচ্ছে। এই ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে ক্ষেত্রফল বড় হলে বাধাটা কমে যাচ্ছে, ক্ষেত্রফল ছোট হলে বাধাটা বেড়ে যাচ্ছে, জন্য ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আর সমানুপাতিক কী হবে, এল এর সঙ্গে, আর ব্যস্তানুপাতিক কী হবে, এর সঙ্গে। যদি এই সমানুপাতিকটা তোলো তাহলে রো আসছে, যেটাকে বলে রেজিস্টিভিটি। তাহলে এই সূত্রটা এখানে আমি দিয়ে দিয়েছি রেজিস্টিভিটির। দেখো সূত্রটা সুন্দর করে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এটা লিখে নিতে পারো, এখান থেকে দেখে নিতে পারো স্লাইডটা থেকে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। বলেছে যে বার্নিং ম্যাগনেসিয়াম রিবন, হ্যাঁ, প্রডিউস হোয়াইট অ্যাসেস, মানে যেটা যদি ম্যাগনেসিয়ামকে যদি অক্সিজেনের উপস্থিতিতে জ্বালাও তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। এবার এটা যদি জলের মধ্যে মিশিয়ে দাও তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা বুঝতে পারলে এটা কি করে হলো দেখিয়ে দিই। দেখো ম্যাগনেসিয়ামকে প্রথমে অক্সিজেনের উপস্থিতিতে জ্বালালে তাহলে কি হচ্ছে, MgO হয়ে যাচ্ছে, যেটা ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এবার MgO-কে যখন তুমি জলের মধ্যে মেশাচ্ছ তখন কি হচ্ছে, Mg হাইড্রোক্সাইড। এইটাকে বলে কি বলে, এটাকে সবাই জানো হয়তো, এটাকে বলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলে। ঠিক আছে, এটা কিন্তু আসে, এটা কিন্তু আমাদের অ্যান্টাসিড হিসাবেও কাজে লাগে। মানে এটা কারোর গ্যাস ম্যাশ হলো, সে যদি এটা খায় তাহলে গ্যাসটা কমে যাবে। ঠিক আছে,
তাহলে এখানে বলে দিলাম, ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সল্ট আর অ্যাসিটিক ইন নেচার। সবে অ্যাসিটিক ইন নেচার, এখানে দেখো অপশান আছে, আমি উত্তরগুলো ইচ্ছে করে দিন আমি বলবো বলে, নাহলে তোমরা দেখে নেবে। এই স্লাইডটা দেখলে উত্তরটা হয়তো বুঝে যাবে। দেখো এখানে যে সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম অক্সালেট আছে, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ফসফেট আছে, ঠিক আছে, এই 3 ধরনের লবণ আছে। হ্যাঁ, এইবার যদি আমি বলি সোডিয়াম কার্বনেটের সংকেত কী হবে, আমি বলে দিই। এখানে সোডিয়াম কার্বনেটের সংকেত আমি লিখেও দিয়েছি, পাশের স্লাইডটা দেখলে বুঝতে পারবে যে Na2CO3 কী করে আসলো, আমি একটু বলে দিই। দেখো সোডিয়াম, এটা কার্বনেটের, এটা কি করে আসলো, এইটার সঙ্গে যখন তুমি এর বিক্রিয়া করাচ্ছ তখন Na2CO3 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, আর কিছু পরিমাণ জল উৎপন্ন হয়েছে। এটা অ্যাসিডিক, এটা লবণ, মিলনে বেস তৈরি হচ্ছে, মানে এটা কোনো অ্যাসিডিক নেচার নেই, ঠিক আছে। এবং তারপরে আছে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অ্যাসিটেট, যেটা কি এটাকে বলে মিথাইল মিথাইল হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই সরি মিথাইল কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, মিথাইল কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, এইটার সঙ্গে যখন এটা কিন্তু অ্যাসিডিক হয়, হ্যাঁ, এটা অর্গানিক অ্যাসিড, এর সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন এনে C অক্সালেট তৈরি করবে, ঠিক আছে, আর কিছু পরিমাণ জল উৎপন্ন করবে। এইটাও কিন্তু অ্যাসিডিক না, এটাও অ্যাসিডিক নেচারে না কিন্তু। আমি এটা মানে একটুখানি ভুল লিখলাম এই জায়গাটা, দাঁড়াও এটা একটু ঠিক করে দিই আমি, এটা মানে একটু ভুল লিখে ফেলেছি এটা। এটা সাধারণত CH3COOHNA হয়ে যায়, মানে এখানে নেগেটিভ থাকে, এটা পজিটিভ থাকে, আর এইখানে এনে নিয়ে নিল, আর এখানে এইচ, আর এইটা মিলে জল তৈরি করে দেবে। এটাও কিন্তু অ্যাসিডিক নেচারের না। দেখেছো, নিউট্রাল। হ্যাঁ, তাহলে এইখানে হিসাব মতো কিন্তু কোনোটাই অ্যাসিডিক নেচারে হবে না, এখানে কিন্তু উত্তর হবে কোনোটাই না। আমি সবকটা বুঝিয়ে দিলাম এখানে। এরপরেও দেখো একটা আছে, এটাও হবে না। লাস্ট, এটা মনে হচ্ছে, দেখি এটা লাস্ট প্রশ্ন, এটা মনে হচ্ছে লাস্ট প্রশ্ন। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইন সেল ডিপেন্ড অন ফর্মুলা, মানে কোন ফর্মুলার উপর ডিপেন্ড করে এখানে সেলটা পূরণ হয়। তোমরা এটাও বলে দিই, এটা 2n², এ অ্যান্সার হবে। এখানে দেখো বুঝিয়ে দিয়েছি, KLMN পড়ে আছে, আমি একটুখানি বুঝিয়ে দিই তোমাদের কী করে হয়। আমি প্রথম বললাম 2n² ফর্মুলা দিয়ে হয়। প্রথম কক্ষে তোমরা সব প্রথম কক্ষে এটা বলে দেবো, তোমরা যদি প্রপার ভিডিও ক্লাসটা আমি বলে দেবো কী করে বা কী করে হচ্ছে, আমি এটা আজকে বলে দিচ্ছি। 2n², এখানে যদি এনের জায়গায় 1 বসাও তাহলে 1 ইন্টু, তাহলে প্রথম কক্ষে 2 থাকবে, হ্যাঁ, কে কক্ষে 2, 2n²। এটা যদি পরের কক্ষ এনের মান যখন 1 মানে প্রথম কক্ষ, এনের মান যখন 2, তাহলে এখানে 2 জায়গায় 2² মানে 2 ইন্টু 2 মানে 4, 4 ইন্টু 2 মানে 8, পরের কক্ষে 8টা থাকবে, ঠিক আছে। এবার তারপরের কক্ষে যদি যাও তাহলে 3n² মানে কি 9 ইন্টু 2 18, তাহলে পরের কক্ষে কিন্তু যখন n ইন্টু 3 তখন 18টা থাকবে। এই ফর্মুলা করে কিন্তু সেলগুলো পুরোপুরি পূরণ হয়। ধরো এরম সেল আছে, তোমাদের দেখাচ্ছিলাম যে এরম সেল, প্রথম কক্ষে 2, তারপরের কক্ষে 8টা, তারপরের কক্ষে 18টা, এরকম করে কিন্তু পূরণ হয়। এরকম করে অষ্টক পুত্রী যেন প্রত্যেক মৌলই চায় তার বাইরের কক্ষে 2 বা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো মানে ইলেকট্রন বিন্যাস পেতে। সেই হিসেবে সবাই ইলেকট্রন বিন্যাস এরকম করে পেতে চায়। তাহলে এখানে ফর্মুলাটা কিন্তু 2n²2 হিসাবে হবে। দেখো এখানে তাহলে উত্তর বুঝে গেলে, প্রথমেরটা উত্তর হবে। আমি আজকে দেখি আর স্লাইড আছে কিনা, না আর স্লাইড নেই। আজকে এইটুকুনি রাখলাম, ক্লাসটা ছোট রাখলাম, তোমাদের ভালো লাগলে ক্লাসটা আরও বাড়াবো, আরও বড় করব। তোমরা কিন্তু আমার এইখানে স্লাইডগুলো পেয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই, কি বলবো, তোমরা ভালো লাগলে অবশ্যই আরও বেশি করে দেখো, আরও বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, ঠিক আছে, এইটুকুনি বলবো। ওকে, বাই।